অমিত সাহেব, এই যে ট্রাইব্যুনাল নিয়ে যেমন যাদের নাম এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছে তাদের তো প্রশ্ন, আশঙ্কা, সব সংশয় সবকিছুই রয়েছে, নানা রকম ধোঁয়াশা। পুরো বিষয়টা নিয়ে তো খুব পরিষ্কার কোনো চিত্র নেই। একটা ভোটার লিস্ট সবচেয়ে সর্বশেষ একটা বেরিয়েছে, কিন্তু সেখানেও নানা রকম অভিযোগ উঠছে যে প্রচুর নাম, সেখানে আবার ফর্ম 6 দিয়ে প্রচুর নাম তোলা হয়েছে। অনেক রকম মানুষের মনে সংশয় রয়েছে, এর মধ্যে কতটা বাস্তব ভিত্তি রয়েছে এবং কতটা জল্পনা সেটা নিয়েও নির্দিষ্ট তথ্য কিন্তু নেই। এরকম একটা আবহাওয়ার মধ্যে কি ধরনের ভোট হতে চলেছে তাহলে? ভোট তো জেনারেলি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, যতদিন চাকরি করেছি সেটাকে তখনও জানতাম যে ভোট হচ্ছে একটা রাজনৈতিক লড়াই। মাঠে ময়দানে দুটো পার্টি বা একাধিক পার্টি তারা রাজনৈতিক ভাবে লড়াই করবে। একজন আর ডিফেক্ট বার করবে, একজন বলবে যে ক্ষমতা আসতে চায়, সে বলবে কি করতে চাই। এবং যেরকম এই ভোটে বিজেপি যেটা করণীয় বা সিপিএম বা কংগ্রেসের করণীয় ছিল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, মমতা ব্যানার্জি সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরা। এইটা হচ্ছে ভোট, এটা হচ্ছে রাজনৈতিক লড়াই, যেটা আমরা চিরকাল জানি এবং ওটাই বৈধ ওয়ে অফ মানুষ শুনবে। কিন্তু এখন ভোটটা হয়ে গেছে ইলেকশন কমিশনের সঙ্গে ভোটারদের লড়াই। রাজনৈতিক পার্টি, রাজনৈতিক দলগুলো তো নিজের লড়াই লড়ছে, মাঠে আছে। আমি রাজনৈতিক দলকে খুব একটা দোষী বলতে এই মুহূর্তে রাজি না। তার কারণ হচ্ছে যে রাজনৈতিক দল নিজের কাজ যা করার সেটাই করবে। ক্ষমতা আসার জন্য ম্যাক্সিমাম ভোট পেতে হবে, লোককে বোঝাতে হবে, মানে যারা ভোটার এখনো আছে, টিলিটেড যারা আছে তাদেরকে নিয়ে ভাবার তাদের কাছে এখন সময় নেই। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন তাদের যা করণীয়, প্রচার করা, যা যা বলার, এসব করছে। আমার সব থেকে বেশি খুব যাই করতে না কেন, যেটা সব থেকে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে সাংবিধানিক সংস্থাগুলোকে তো সংবিধান ক্ষমতা দিয়েছিল নাগরিকের অধিকারকে রক্ষা করার, নাগরিকের অধিকার, এই ভোটারদের অধিকার রক্ষা করার জন্য চিরকাল আমরা জেনে এসেছি। প্রথম ইলেকশন 1952 থেকে আর 1993 থেকে আমি ইলেকশন করেছি। চিরকালই এটা জানতাম যে ইলেকশন কমিশন হচ্ছে ভোটারদের অধিকার রক্ষা করে। পলিটিক্যাল পার্টি নানা রকম করতে পারে, নাম কাটাতে পারে, নাম ঢোকাতে পারে, এইসব করবে। পলিটিক্যাল পার্টির এই কাজ চিরকালই আমরা দেখে এসেছি, ওটা খুব একটা ব্যাপার। কিন্তু এর রুখে দাঁড়াবার জন্য নাগরিকের অধিকারের লড়াইটা বা নাগরিকের অধিকার রক্ষা করার জন্য যে সংস্থাটা ছিল, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাই আজকে কম্প্রোমাইজ। আর কম্প্রোমাইজ বললে একটু কম বলাই হবে, মানে ওপেনলি ইভেন কোন নিউট্রালিটির একটা মাস্ক পড়ে থাকে লোকে, যে কাজ ভেতরে ভেতরে করছে কিন্তু ওপর নিউট্রাল দেখাচ্ছে, সেটাও খুলে ফেলে দিয়ে এখন পরিষ্কার বলছে হ্যাঁ আমি ওই টিমের সঙ্গে আছি। কি করে নেবে? এরপরে যে কনস্টিটিউশনাল সংস্থা যার উপরে আমাদের খুব ছিল, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এসআইআর শব্দটা আজ পর্যন্ত অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু এখনো বলতে পারেনি যে এসআইআরটা লিগ্যালিটি আছে না নেই। এই কথাটা কিন্তু এখনো ফয়সলা হয়নি। এই কথাটা হয়তো কোর্ট মেয়ের পরে ফয়সলা হয় যে এসআইআর যে প্রক্রিয়াটা বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রক্রিয়াটা, মাঝে মধ্যে দেখেছি আমাদের অনারেবল জাস্টিসরা একটা কমেন্ট করেছেন, কিছু বলেছেন, এইসব বলেছেন, এই কমেন্ট এইসব, কিন্তু স্ট্রিক্টলি কোনো অর্ডার বলা হয়নি আজ পর্যন্ত যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইজ অ্যান ইলিগাল অ্যাক্ট। এইটা কোনো জায়গায় আমি লেখা দেখি। এবার থাকলো যে নাগরিক যাবে, ভোটারের কাছে সব ডকুমেন্টস আছে, তাকে অথরিটিরা যা যা বলেছিল সব করেছে, নভেম্বর মাস থেকে সবকিছু করেছে, কোনোটাই ফেল করেনি। তাহলে আজ নাগরিককে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার উপরে যে আমার অধিকার কোথায়, কাকে বল। এইটা হচ্ছে দ্য বিগেস্ট ট্র্যাজেডি এই ইলেকশনের। এতদিন কি ছিল, ইলেকশন একটা ক্যান্ডিডেট, বিরোধী দলের একটা ক্যান্ডিডেট আমরাই দেখেছি, আমাদের বিরুদ্ধে কেস হয়েছে, আমার বিরুদ্ধেও কেস হয়েছে অ্যাজ রিটার্নিং অফিসার।
যে একটা বিরোধী দলের ক্যান্ডিডেট কোর্টে গেছেন এবং কোর্ট ইমিডিয়েটলি সন্ধ্যা 6টার সময় তাকে হিয়ারিং দিয়েছিল। পরে হয়তো টেকেনি, সে আলাদা কথা, কিন্তু বিরোধী দলের ক্যান্ডিডেটকে 2014 সালের ইলেকশনে আমার এজ এ রিটার্নিং অফিসার আমার আগেনস্টে একজন বিরোধী মানে অন্য ক্যান্ডিডেট গেছিল কোর্টে, কলকাতা হাইকোর্টে, তিনি সেই জজ 6টার সময় কিন্তু হিয়ারিং দিয়েছিলেন। এইটা হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো এটাকেই বলে যে একজন অথরিটি থাকবে যার কাছে ক্যান্ডিডেট হোক, পলিটিক্যাল পার্টি হোক, ভোটার হোক, সে যাবে, সে ইমিডিয়েট একটা রিলিফ পাবে। আজকে তো দেখছি 27 লক্ষ ভোটারকে নিয়ে কি রিলিফ হচ্ছে। হ্যাঁ, ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছি, আচ্ছা ট্রাইব্যুনাল কাজ করছে না, দাঁড়াও দেখি একটা রিপোর্ট নিচ্ছি। তো রিপোর্ট আসছে যাতে এইসব করতে করতে তো 23 তারিখ পেরিয়ে যাবে, আবার 29 তারিখও পেরিয়ে যাবে, 4 মেও পেরিয়ে যাবে। তাহলে এই 27 লক্ষ ভোটার কে নিয়ে কি হবে? আজকে যেরকম একটা ছোট্ট অ্যানালজি বলি, যে যখন নোটবন্দি হয়েছিল, ডিমনিটাইজেশন, তখন ব্যাংকে যদি কেউ টাকা জমা করতে যেত তো তাকে একটা ক্রিমিনাল মানে একটা ক্রিমিনাল, বেআইনি, একটা 2 নম্বরই লোক হিসেবে লোকে তাকাতো, বা ওই রকম ইমপ্রেশন দেওয়া হয়েছিল যে যারা ক্যাশ টাকা রাখে তারা নাকি একটু বেআইনি লোক, একটু বেআইনি ইলিগাল টাকা রেখেছে। এই ইমপ্রেশন দেখবেন প্রত্যেক মানুষ এরকম একটা আবহাওয়া তৈরি করে দেওয়া হয়েছিল যে যাদের কাছে ক্যাশ টাকা আছে তারা নাকি সব ইলিগাল লোক, ইলিগাল টাকা, 2 নম্বরই টাকা জমা করে রেখেছে বাড়ি। ঠিক সেই জিনিসটাই আবার তৈরি করা হয়েছে। আর খুব দুর্ভাগ্য, যেটা আগে বলা হলো, খুব দুর্ভাগ্য যে এক শ্রেণী বাঙালিও কিন্তু এই ট্র্যাপে পড়ে গেছে, যারা হয়তো লাকিলি বা যাই হোক না কেন তাদের নাম ভোটার লিস্টে আছে, তারা ভোট দেবে। তারা এই 27 লক্ষকে ঘুষপেটিয়া, রোহিঙ্গিয়া, এইটা ওটা নানা রকম, এটা আজকের ডেটে এবার বাঙালি আজ শেষ মুহূর্তে এসে তো আর বলার কিছু থাকলো না। এখন কোনো মিরাকেল হলেই বোধহয় এই 27 লক্ষ লোক ভোট দিতে পারবে। আমি তো কোনো মিরাকেল বোধহয় দেখতে পাচ্ছি না। কিন্তু এই 27 লক্ষ ভোটারকে প্রতি মুহূর্তে এটা বোঝানো হচ্ছে বিভিন্নভাবে, কেউ তো বসিয়ে আর বলছে না, কিন্তু বিভিন্নভাবে বোঝানো হচ্ছে যে এরা নাগরিক নয়, এরা ঘুষপেটিয়া, এরা ইলিগাল মাইগ্রেন্ট, এরা এটা ওটা। এর মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক হিন্দু বাঙালিও আছে, এই নয় যে শুধু মুসলমান আছে, তা নয়, কিন্তু প্রচুর হিন্দু বাঙালি আছে যাদের নাম নেই। তো আমি অনেক লোককেই চিনি, জানি, হয়তো বললেন সুপ্রিম কোর্টের একটা জজ আছেন, তার হয়তো রিলেটিভের নাম ডিলিটেড আছে। তো এই লোকগুলোকে নিয়ে কিন্তু যারা কনস্টিটিউশনাল অথরিটি, আমাদের কিন্তু সব কমপ্লেন আছে কনস্টিটিউশনাল অথরিটিদের কাছে, আমার অ্যাটলিস্ট আছে। কনস্টিটিউশনাল অথরিটিকে দায়িত্ব দিয়েছিল কনস্টিটিউশন যে তুমি নাগরিকের অধিকারকে রক্ষা করো। আর্টিকেল 326 একদম ক্লিয়ারলি বলছে যে ভোটারের অধিকারকে রক্ষা করবে, এবং আর্টিকেল 324 ওই ইলেকশন কমিশন কাজ করবে, সে করছে, সে নিজের কাজ করছে। এসআইআর শব্দটা লিগাল কি ইলিগাল আজ পর্যন্ত ফয়সলা হলো না। লজিক্যাল ডিসক্রিপেন্সি বারবার বলা হচ্ছে যে এটা ঠিক নয়, এটা ঠিক হয়নি, এটা ঠিক করা হয়নি, ঠিক করা হয়নি, কিন্তু ওইটাই দিয়ে তো কাজ চলছে। এখনো তো বলে দেওয়া হয়নি যে না লজিক্যাল ডিসক্রিপেন্সি স্টপ, সব 27 লক্ষ লোক ভোট দেবে, কেউ তো বলছে না। নানা রকম কথা বলছি আমরা, কিন্তু আলটিমেটলি 27 লক্ষ লোক ওইভাবে হয়রানি হচ্ছে। তারপর সে যারা যাচ্ছে ওই জোকাতে, বললাম আমি একদিন ঘুরেও এসছি হাব ভাব দেখার জন্য, তো দেখলাম যে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, অসহায়, জানে না কি করতে হবে, একে ধরছে ওকে ধরছে, পুলিশকে রিকোয়েস্ট করছে একটু ভেতরে যেতে দিন, কাউকে যেতে দেওয়া হচ্ছে না, সিএপিএফ দাঁড়িয়ে আছে, পুলিশ আছে, তাদের দোষ নেই, তাদেরকে যা অর্ডার আছে। ভেতরে কি ঘটছে কি চলছে কেউ জানে না, নো ওয়ান নোজ। এত ওপেক হয়ে একটা মানে কি কি করার কি চেষ্টা হচ্ছে। আর যেটা বলছিলেন যে এখন একটু আগে, যে একটা মহিলা, তার সরকারের 10টা দোষ থাকতেই পারে, কিন্তু সেটা তো লড়াই করতে হবে পলিটিক্যালি মানুষকে বোঝাবে। কিন্তু সব এজেন্সি, মানে খুব আশ্চর্য লাগলো যে কলকাতায় একটা স্টেডিয়ামে সব প্যারামিলিটারি ফোর্সকে বসে, এবং 4টে প্যারামিলিটারি ফোর্সের ডিরেক্টর জেনারেল দিল্লি থেকে উড়ে চলে এসেছেন ওই মিটিংটা করার জন্য। একটা মহিলাকে হারাবার জন্য
কে নেই? 40টা মন্ত্রী এখানে বসে আছে, 10টা রাজ্যের চিফ মিনিস্টার বসে আছে। আজকে বাঙালিকে ডিসাইড করতে হবে। আমার আবার হাত জোড় করে বাঙালির কাছে এই অনুরোধ, বাঙালিকে ডিসাইড করতে হবে যে আমরা কি চাই।